আপনার কাছেও এটাই জানতে চাইবো শুরুতে, যে সামগ্রিকভাবে বাজেট দেখে কি মনে হচ্ছে, যে মুখ্যমন্ত্রীও যে কথা বললেন পরে বাজেটের পর বক্তৃতায়, যে সমাজের সব ক্ষেত্রকে ছোঁয়ার চেষ্টা করা হয়েছে এবং সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার উন্নয়নের পথে দিশা দেখাচ্ছে এই বাজেট। আপনি কি বলবেন? আমার বক্তব্যতে এরকম তিনটে অংশ আগেই আমি বলবো। প্রথমেই বলি যে এই কদিনের মধ্যে বাজেট তৈরি করাটা বোধহয় সম্ভব ছিল না, কিন্তু একটা করবার দরকার ছিল, একটা রাজনৈতিক দরকার ছিল। যদি অর্থমন্ত্রী এখন ভোট অন অ্যাকাউন্ট করে চালিয়ে দিয়ে তারপরে সেপ্টেম্বর মাস নাগাদ সামনে 6 মাসের জন্য ভালো বাজেট করতে চাইতেন, সেরকম একটা অপশন ছিল, কিন্তু সেই অপশনটা না করে উনি দুদিন আগে পেয়েছেন মন্ত্রিসভার দায়িত্ব এবং সঙ্গে সঙ্গে বাজেটটা তৈরি করে নিয়েছেন এবং যা যা বলেছিলেন ভোটের আগে, এই করব ওই করব, একে দেবো ওকে দেবো, সেইগুলোই রেখেছেন। কথা মোরাললেস প্রতিশ্রুতি রেখেছেন। 1 লক্ষ সরকারি চাকরি ডাইরেক্ট এবং বিভিন্ন রকমের স্কিম এবং কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট স্কিম, যারা স্টার্ট আপ করতে যায় তাদের জন্য স্কিম, বিভিন্ন রকম, এগুলি যা যা বলেছিলেন সেগুলি করা হয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে করা হয়েছে। এবারে আমাদের তো ভারতবর্ষের দিকটাও দেখতে হবে, কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ। ভারতবর্ষেও 85% ইনভেস্টমেন্ট এখন সরকারি ক্ষেত্র থেকেই আসছে। আমরা জানি যে প্রত্যেক দিন রিজার্ভ ব্যাংক জমা দিচ্ছে ডেটা, যে দিনের শেষে এত লক্ষ ডলার বিক্রি হয়ে গেছে, দেশ থেকে বেরিয়েছে, এবং তার অনেক কম পরিমাণের ডলার দেশে এসছে, যে জন্য ভারতীয় টাকার একটা পতন হচ্ছে পৃথিবীর সব কারেন্সির বিরুদ্ধে, ইনক্লুডিং ইউকে পাউন্ড স্টার্লিং, যেটা নাকি বাস্কেট কেস, স্ট্রেচারের ওপরে শুয়ে রয়েছে ভেন্টিলেটরে, তার তুলনাতেও আমাদের টাকার পতন হচ্ছে। সুতরাং সারা ভারতবর্ষের ছবিটাই কিন্তু যে ভালো নয় সেটা আমরা জানি। প্রধানমন্ত্রীও সতর্ক করেছেন যে আমাদের একটুখানি সামলে চলতে হবে, অবস্থা ভালো নয়। তো পশ্চিমবঙ্গেও সেই জন্য আমরা দেখলাম যে এই বাজেটে উনি প্রাইভেট সেক্টরের বিনিয়োগ টানবার জন্য খুব একটা যে পদক্ষেপ কিছুই বলেছেন সেরকম আমি খুব একটা খুঁজে পাইনি। প্রায় কিছু বলেননি বললেই বোধহয় ঠিক হবে। যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা এই খাতে একদম বাজেট বক্তৃতার শেষের দিকে ওই 70-72 নম্বর পাতা থেকে পর কোন ডিপার্টমেন্টকে কত টাকা দিয়েছেন সেরকম করে বলেছেন। পশ্চিমবঙ্গের তো আমরা জানি প্রবলেম হচ্ছে 3টে, আর এটা হচ্ছে আমার রিপ্লাইয়ের দ্বিতীয় অংশ। 3টে প্রবলেম, 3টে আইনের প্রবলেম। ভারতবর্ষ এক জায়গায়, পশ্চিমবঙ্গ আরেক জায়গায়। এই 3টে আইন কি কি? ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, সেটা বাজেটে বলেননি, কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন করতে গেলে তো সরকারের একটা খাতে টাকা দেওয়া দরকার, তা না হলে ল্যান্ড অ্যাকুইজিশনটা হবে কোত্থেকে? তো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট যদি না বদলানো হয়, কোনো রকমের রাজ্যের অর্থনীতির কোনো পরিবর্তন হবে বলে নয়, সম্ভবই নয়। দ্বিতীয়ত হচ্ছে ল্যান্ড সিলিং অ্যাক্ট, সেটা বলেছে যে ল্যান্ড সিলিং অ্যাক্টটা আমরা এবারে বদলাবো, রিভিউ করবো, হ্যানো করবো তেনো করবো। খুব ভালো কথা, কারণ বড় বড় কারখানা যখন তৈরি হচ্ছে আমরা দেখছি কারখানার গেটে 14টা কোম্পানির নাম লাগানো। 14টা কোম্পানি কেন? 14টা কোম্পানি ল্যান্ড সিলিং অব্দি জমি কিনে একটা বড় প্লট তৈরি করেছে। ধরুন ল্যান্ড সিলিং এ 10 একরের বেশি নিতে পারবে না, 14টা কোম্পানি 140 একর নিয়েছে। 14টা কোম্পানি 140 একর নিয়েছে মানে তাকে 14টা জিএসটি অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, 14টা ট্যাক্স ফাইল করতে হয়, 14টা অন্যান্য রেগুলেটরি ফাইল করতে হয়, পশ্চিমবঙ্গে 40টার মতন ফর্ম ফাইল করতে হয়, 14টা কোম্পানিকে আলাদা করে করতে হয়। সুতরাং ল্যান্ড সিলিং একটাও না সরালে হবে না, সেটার সম্বন্ধে উনি অবশ্য আশ্বাস দিয়েছেন যে আমরা সেটাকে সরাবো। 3 নম্বর হচ্ছে, আমরা জানি ভারতবর্ষের অর্থের একটা প্রধান উৎস হচ্ছে আমাদের আরবান এবং সেমি আরবান ডেভেলপমেন্ট, এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের একটা বিশাল ফারাক আছে একটা আইনে, সেটার নাম হচ্ছে প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট। মানে আমি যদি একটা একতলা বাড়িতে ভাড়াটেকে নিয়ে থাকি, আমি সেখানে 4তলা বাড়ি তৈরি করতে ভাড়াটে উচ্ছেদ করা অসম্ভব ব্যাপার। উচ্ছেদ একটা উপায় করা যেত, তৃণমূলের গুন্ডাকে টাকা দিতে হতো, সে কিছু টাকা নিয়ে এসে, শেয়ার নিয়ে এসে গুন্ডাবাজি করে, তোলাবাজি করে, তবেই রিয়েল এস্টেটের কাজ হয়। রিয়েল এস্টেট ছিল তোলাবাজির পাসপোর্ট। আমি রিয়েল এস্টেটের তোলাবাজিটা কি করে করব? আমার ওই গুন্ডাগিরির পাসপোর্টটা দিয়ে। আমি সার্টিফাইড গুন্ডা, রিপাবলিক অফ গুন্ডার সিটিজেন আমি। তো এই যে তোলাবাজিটা না বন্ধ করে আইনটাকে যদি স্বাভাবিক করা হয়, যেরকম সুপ্রিম কোর্টই আইনটা স্বাভাবিক করে দিয়েছেন, কিন্তু আমরা সেই রাজ্যে গ্রহণ করিনি।
সুতরাং প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, ল্যান্ড সিলিং অ্যাক্ট, এই তিনটের পরিবর্তন না আনলে, এবারে আমার তৃতীয় পার্ট আমার উত্তরের, বাজেটটা এরকমই হবে। উনি বলবেন আমি এখানে টাকা দেবো, ওখানে টাকা দেবো, এখানে টাকা দেবো, ওখানে টাকা দেবো, আয় বাড়ানোর কোনো কথা উনি বলতে পারবেন না। কি করে বাড়াবেন বলুন? বাড়ানোর জন্য হাতটা তো বাঁধা, প্রাইভেট সেক্টর তো আসবে না। সরকারের যেটুকু টাকা জিএসটি শেয়ার, এই একটা বিরাট রক্ষে পশ্চিমবঙ্গকে নিজের ট্যাক্স নিজেকে কালেক্ট করতে হয় না, জিএসটি শেয়ার সেন্ট্রাল পুল থেকে পায়, এই কিঞ্চিত টাকা এক্সাইজ মানে ওই মদ বিক্রি থেকে পাওয়া যায়। তো ফলত ন্যাচারালি আয় বাড়ানোর কোনো স্কিম এই বাজেটে নেই। বরঞ্চ আমরা দেখছি গত বছরের লাস্ট বাজেটে 58 কোটি টাকার মতন ডেফিসিট ছিল, এবছরের বাজেটে 60 কোটি টাকার মতন ডেফিসিট। গত বছরের বাজেটে সাইজ ছিল 16,75,000 কোটি টাকা, এবছর সেটা খানিকটা বেড়েছে, সেটা হয়েছে 17,90,000 কোটি টাকা। এবং সরকারের যে বরোইং, মানে এটা তো একটা বিরাট ক্রিটিসিজম ছিল, তৃণমূল সরকার সর্বক্ষণ ধার করছে, সর্বক্ষণ ধার করছে। এবছর কিন্তু 3,000 কোটি টাকা এক্সেস ধার করবেন বলে স্বপন দাশগুপ্ত বাজেট ডকুমেন্ট পেজ 79-এ বলেই দিয়েছেন। সুতরাং ধার নেওয়াটা আমাদের কমবে না, আয়টা বাড়াবার কোনো রাস্তা নেই, কিন্তু বাজেটের সাইজ কিছুটা বেড়েছে, কারণ এই পে কমিশন 20% সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বেড়েছে, এবং বিভিন্ন জায়গায় টাকা দেবার একটা দাবি ছিল, সেই দাবিগুলো দেবার জন্য 16,75,000 কোটি টাকা থেকে 17,91,000 কোটি টাকা বাজেটের সাইজের পরিবর্তন হয়েছে। আয় বাড়ানোর কিন্তু কোনো রাস্তা দেখিনি। তবে সুদীপ্ত যে কথাটা বললো খুব দরকারি, কেন্দ্র এখন টাকা দেবে, টাকাগুলি পেতে সুবিধে হবে। আর ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট যদি না বদলানো হয় তেমন কোনো বড়সড় ধাক্কাও হবে না, বড়সড় খরচের ধাক্কাও হবে না। সেটা বদলান, তারপরে দেখা যাবে যে বড় কারখানা এখানে আসছে কিনা, বড় বিনিয়োগ এখানে আসছে কিনা, সেটা দেখতে হবে। যে জন্য দেখবেন এই বাজেটে বড় কোনো মানে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে সরকারি বিনিয়োগ, যেরকম একখানা মানে বড়সড় স্টিল প্ল্যান্টে যেরকম লাগে 3,000 একর, সেরকম নেই। উনি বলেছেন আইটি হাব তৈরি হবে, ইয়ে হবে, ওগুলো তো 10 তলা 12 তলা 20 তলা বাড়িতে হয়, ওই 6-7 একর জমিতেই যথেষ্ট সেটা, সেই রকমই চলবে। আমি জানি না আইআইটি আর আইআইএম আগে একটা মাপে হতো, এখন তো অত বড় হয় না। গৌহাটি আইআইএম গেলে দেখা যায় যে অন্য রকমের মাপের একটা আইআই। তো ল্যান্ড অ্যাকুইজিশন একটা না বদলালে তো একটু অসুবিধে আছে সরকারের। সরকারের নিজের জমি তাহলে বিক্রি করতে হবে, করে একটা কিছু করতে হবে। তো আমার এইটাই, তিনটে অংশে আমার এইটাই আমার বক্তব্য ছিল।